আচ্ছা, আমি এখন আলোচনা করব আপনার উপমহাদেশে কিভাবে কৃষি বা কৃষি গবেষণা এগুলোর উৎপত্তি, আসলে কখন থেকে এটার উৎপত্তি। সাধারণত 2000 অব্দে, যেটা আসলে সিন্ধু সভ্যতা থেকেই আসলে কৃষির যে নিদর্শন এটা আসলে পাওয়া যায়, যে ওই সময় থেকে আসলে তুলো চাষ নিয়ে এরকম ভাবে উৎপত্তি হতো। তারপরে 2000 খ্রিস্টাব্দ, 2200 আর কি, ওই অব্দে যাদের মূলত 8টা গাভী ছিল, বা ওই সময় থেকে তাদেরকে আসলে এক ধরনের ধনী বলা, মানে ধনী তারা ছিল, বা এই ধরনের অর্থ সম্পদ ছিল তাদের মনে করা হতো। এটা তাদেরকে মেজারমেন্ট করা হতো গাভীর উপরে। তো এইভাবেই আসলে সিন্ধু সভ্যতা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আসলে কৃষির আবির্ভাব হয়। তারপরে ওই সময়ে কৃষকরা তাদের দেবতাগণের নিকটে আসলে প্রার্থনা করত যে আমাকে এখন, মানে আমাদের বৃষ্টি দাও, এবং বৃষ্টির জন্য ওই সময় এক ধরনের পূজাও ছিল। তো ওই সময় আসলে কৃষির প্রতি মানুষ সম্পূর্ণ নির্ভরশীল ছিল। তারপরে তো বিভিন্ন যুগ, আর্য যুগ থেকে শুরু করে বিভিন্ন মুঘল সম্রাট থেকে শুরু করে সবার যুগেই আসলে কৃষি প্রচলনটা এরকম চলতেছিল, এবং এটা একটা বড় ধরনের রিসোর্স ছিল। এই সময় এমনি কৃষির উপরে মানুষ, এমনি কৃষি পেশার উপরে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিত, কিন্তু আসলে কৃষকদের সাহায্য করার মতো বা ওই ধরনের কোনো গবেষণা প্রতিষ্ঠান বা এরকম কিছু আসলে ওই সময় ছিল না। তারপরে মূলত এই ধরনের, আমরা জানি যে সিরাজউদ্দৌলার পতনের পর আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপমহাদেশ তখন শাসন করে। তারাও তখন এসে আমাদের কৃষকদের উপরে জোর জবস্তি করে আপনার তুলা চাষ করাতো, নীল চাষ করাতো। এটা আসলে, এটা নিয়ে আসলে অনেক হিস্টোরি, সবাই জানে যে নীল চাষ নিয়ে অনেক কাহিনী আছে। তো এরাও আসলে আমাদের থেকে কৃষি উৎপাদনটা বা কৃষির প্রতি আসলে এই ব্রিটিশরা এসেই মূলত এই কৃষির বিভিন্ন কার্যক্রম শুরু করে আর কি। তো শুরু করার পিছনে একটা কারণ হলো, যেমন 1876 সালে একটা হঠাৎ করে একটা বন্যা হয়। তো বন্যা হওয়ার কারণে দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষ হওয়ার কারণে আসলে অনেক লোক মারা যায়। তো এই মারা যাওয়ার কারণে তো ওই সময় আসলে ব্রিটিশ সরকার এটা একটা পদক্ষেপ নেয় হলো 1880 সালে। তারা চিন্তা করে যে, মানে এটার জন্য আসলে একটা রিসার্চ করে যে হ্যাঁ, এটা আসলে কেন হয়েছে এবং এর আসলে সমাধান কি। এবং ওই দুর্ভিক্ষ যাওয়ার পরে আসলে খাদ্য নাই, বস্ত্র নাই, আসলে ওটার কোনো সমাধান ছিল না। তাতে মানে ওটা আসলে কুলে ওঠাটাও অনেক কঠিন ছিল। তো এটা আসলে গবেষণা করার পরবর্তীতে তারা আসলে পায় যে এইটা মূলত আসলে, যদি এ ধরনের দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের কারণ ছিল কৃষি। কৃষি বলতে তারা খাদ্য আসলে সঞ্চয়কৃত কোনো খাদ্য ছিল না। তারপর কৃষি উৎপাদন ভালো ছিল না। তারপরে বিভিন্ন ধরনের ব্লাস্ট বা বিভিন্ন ধরনের রোগের কারণে আসলে উৎপাদন ওরকম হচ্ছিল না। তো এইসব কারণে তারা তখন চিন্তা করলো, হ্যাঁ আসলে কৃষিটাকে ডেভেলপ করার জন্য কিছু প্রতিষ্ঠান দরকার। তারপরে এই যে 1880 সালে যে দুর্ভিক্ষ কমিশন গঠন করা হয়, তো ওই কমিশনের যে রিপোর্টটা অনুযায়ী তারপর তারা 1901 সালের দিকে তারা কিছু প্রতিষ্ঠান আর কি এই উপমহাদেশে করার চেষ্টা করে। পরবর্তীতে 1903 সালে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠান তারা এখানে এস্টাবলিশ করে। তখন বিহারে দারভাঙ্গা জেলায় একটা পুষা নামক স্থানে তখন তারা একটা গবেষণাগার প্রতিষ্ঠা করে। কিন্তু আসলে একটা ব্যাড লাক ছিল যে 1934 সালে একটা ভূমিকম্পে আসলে এই প্রতিষ্ঠানটা পুরা ধ্বংস হয়ে যায়। এবং তারপরে ওই সময় 1908 সালের দিকে তখন আসামের জন্য, তো আসাম এই সাইডটা তো আসলে বাংলাদেশের সাইডটা পড়ছে, তো এই সময় 1908 সালের দিকে তখন তারা ঢাকার যে তেজগাঁও, এই তেজগাঁওয়ে একটা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করে। তো এই ল্যাবরেটরি প্রতিষ্ঠা যখন, ওটা মানে একরটা অনেক বিশাল একটা জমি ছিল, 300 একরের মতো জমির উপরে এই ল্যাবরেটরিটা এই যে প্রতিষ্ঠা করে। আর আমরা যেটা খামার বাড়ি হিসেবে যে জায়গাটা জানি, এটা আসলেই একটা খামার ছিল। এটা একটা মণিপুরি ফার্ম নামে একটা ফার্ম ছিল। তো ওই সময় গবেষণাগারে তারা সর্বপ্রথম আখ, তারপরে তামাক, কারণ এগুলো আপনার পাট, এগুলো খুব অর্থকারী ফসল ছিল। এবং এই অর্থকারী ফসলের কারণে প্রথমে এগুলো নিয়ে তারা রিসার্চ করা শুরু করছে, কারণ তারা প্রথমে তো অর্থনৈতিক ফসল নিয়ে, তার পরবর্তীতে ধান, গম, পাট এগুলো নিয়ে রিসার্চ তারা শুরু করে। তারপরে তাদের একটা কমিশন ছিল 1926 সালে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রয়্যাল কমিশন। এই রয়্যাল কমিশন তারপরে মানে দেশের অর্থনীতি এবং কৃষি উন্নয়নের জন্য তারা তখন বিভিন্ন কিছু মানে অনুসন্ধান করা শুরু করে। অনুসন্ধানের পরবর্তীতে যেটা 1929 সালে
তখন তারা ইম্পেরিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এটা প্রতিষ্ঠা করে। তো যখন যে পুসায় যখন একটা গবেষণাগার প্রতিষ্ঠা করে এবং এটা 1934 সালের দিকে যখন এই গবেষণাগারটা টোটালি ভেঙে যায় বা ভূমিকম্পে আসলে এটা ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা সরকার চিন্তা করে যে না, এটা আসলে তারা দিল্লিতে স্থানান্তর করবে এবং দিল্লির এখন বর্তমানের বা ভারতের এখন বর্তমানের যে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এটাই আসলে সেটা। তার পরবর্তীতে 1938 সালের দিকে তখন এই যে শেরেবাংলা একে ফজলুল হক উনি ছিলেন আপনার বাংলার মুখ্যমন্ত্রী ছিল। তো উনি 1938 সালে একটা বেঙ্গল কৃষি গবেষণা এটা ছিল বেঙ্গল কৃষি ইনস্টিটিউট, এইটা উনি প্রতিষ্ঠা করে এবং এইটাই হলো বর্তমানে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা, এটা মূলত প্রথমে একটা ইনস্টিটিউট ছিল, পরবর্তীতে এটা বিশ্ববিদ্যালয় আর কি রূপান্তরিত হয়। ইনস্টিটিউট বলতে আমরা এখন তো অনেকেই জানি যে ডিপ্লোমা যেটা করা হয় ইনস্টিটিউটে, এবং ওই ইনস্টিটিউট থেকে এই রিসেন্টলি আপনার এটা বিশ্ববিদ্যালয় হয়েছে। রিসেন্টলি বলতে না, মানে এত রিসেন্টও না, বাট যখন আর কি বাংলাদেশ ভাগ হয় তারপরে আর কি এটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এরপরে মূলত পাকিস্তান সরকার তারা 1951 সালে পাট ও ইক্ষু গবেষণা প্রতিষ্ঠা করে এবং এরপরে 1955 সালে তৈরি হয় আপনার বন গবেষণা ইনস্টিটিউট। তারপরে 1957 সালের দিকে তৈরি হয় কৃষি গবেষণা ও শিক্ষার জন্য একটা গবেষণাগার। 58 সালে তৈরি হয় যেমন চা গবেষণা ইনস্টিটিউট। তার পরবর্তীতে জাতিসংঘের একটা অ্যাটমিক এনার্জি একটা এজেন্সি আছে, তো জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, তো ওদের মাধ্যমে 1961 সালে আপনার ওইটা হলো আপনার অ্যাটমিক পাওয়ার এজেন্সি আর কি, এটা তৈরি করা হয় 1961 সালে। এবং 61 সালে ওই সময় শিক্ষামন্ত্রী ছিল মফিজ উদ্দিন, এবং উনি আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা বর্তমানে ময়মনসিংহে আছে, তো এটা প্রতিষ্ঠার জন্য উনি অনেক চেষ্টা করে। তো চেষ্টা করার পরবর্তীতে 1961 সালে আসলে এটা প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহে করার কারণটা হলো এখানে ধরেন ওই জায়গাটায় কৃষির জন্য আসলে উপযুক্ত মাটি ছিল, পরবর্তীতে পাশে সেচের জন্য নদী ছিল, তো এইসব কারণে আসলে ময়মনসিংহে এটা প্রতিষ্ঠা করা হয়। তার পরবর্তীতে 61 সালে এটা তৈরি করা হয়। তারপরে 64 সালের দিকে আবার একটা কৃষি গবেষণা ইনস্টিটিউট হয়। এর পরবর্তীতে ঢাকা কৃষি ফার্ম ও গবেষণা ইনস্টিটিউট, এর পরবর্তীতে আপনার 66 সালে এটা প্রতিষ্ঠিত হয়। 66 সালে আপনার গাজীপুরে জয়দেবপুরে 650 একর জমির উপরে এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এবং তার পরবর্তীতে যে 156 একর জমির উপরে ধান গবেষণা প্রতিষ্ঠিত হয়, কারণ তখন আপনার ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় আসলে ধান গবেষণাটা সময় প্রতিষ্ঠিত হয়। এরপরে মূলত আমাদের মুক্তিযুদ্ধ হয় 1971 সালের পরবর্তীতে। 71 সালের পরবর্তীতে তারপর যে ইনস্টিটিউটগুলো অনেকগুলোই ছিল, যেমন আপনার যেটা ছিল ওগুলো যেমন যে অ্যাটমিক এনার্জি বা যে পরমাণু গবেষণা, এটা আসলে 1973 সালে নাম পরিবর্তন করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ইন এগ্রিকালচার, এটা আসলে এভাবে এই নামটা পরিবর্তন হয়। তারপরে এটা ছিল 1972 সালে। তো 72 সালে পরবর্তীতে আবার 73 সালে আবার প্রতিষ্ঠিত নাম চেঞ্জ হয়, যেটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। এবং এরপরে 1974 সালে বীজ প্রত্যয়ন এজেন্সি, কারণ এখন এখানে যে কেউ চাইলেই আসলে বীজ বের করে দিতে পারবে না, এর জন্য আসলে একটা প্রতিষ্ঠান দরকার, যেটা তারা বীজের প্রত্যয়ন যেটা হয় ওইটা আসলে তারা ভেরিফাই করে। তো তারাও যখন ভেরিফাইড বা ফাইনাল ভেরিফিকেশন দেয় তারপরে আসলে ওই বীজটা আসলে বাজারে ছাড়তে পারে। তো এটা একটা বীজ নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠান। তার পরবর্তীতে এটা শেষ হওয়ার পরে 1982 সালে যেটা বর্তমান বাংলাদেশে এখন কৃষি সেক্টরে সবচেয়ে রাজত্ব করছে, সেটা হলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। তারা প্রথমে তাদের 6টি একক ফসল উন্নয়ন সংস্থাগুলো নিয়ে
তারা তাদের কার্যক্রম শুরু করে এবং তাদের কিছু উইং আছে, বিভিন্ন উইং, মানে এক্সাম্পল যেমন প্রশাসন উইং আছে, তারপর সরজমিন পর্যবেক্ষণ উইং আছে, এরকম অনেকগুলো উইং আছে। তো এগুলো নিয়ে আসলে তারা তখন তাদের কার্যক্রম শুরু করে। এবং বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি, আচ্ছা, এর ভিতরে রয়েছে আবার বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এরাও খুব ভালো সাপোর্ট। তবে বাংলাদেশে বর্তমানে যে লিড আর কি, এগ্রিকালচার লিড দিচ্ছে আপনার ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আর বিএডিসির কথাটা বলতে ভুলে গেছি। মূলত বিএডিসি 1961 সালেই যখন আপনার যে কৃষি বিশ্ববিদ্যালয় এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো, ওই সময় আসলে বিএডিসি প্রতিষ্ঠিত হয়। এবং বিএডিসি আপনার বীজ উৎপাদন থেকে শুরু করে বীজ সংরক্ষণ এবং সরবরাহতে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা পালন করছে বাংলাদেশে।